বিভিন্ন লোকজন তার বন্ধু বান্ধব তার আমার পিছনে যারা আগের থেকে চিনত তারা আমার বিভিন্নভাবে হাঁটতে চলতে আমার যাওয়া আসার পথে আমার বাসায় আমাকে চাকরিচ্যুত অলরেডি করা হয়েছে। আমি আমার আগে চাকরিটা করতে পারি না। ফয়সাল রেজা আমার অফিসে কমপ্লেন করেছে, আমি এখন আমার চাকরিটাই নাই, আমি চলবো কিভাবে। পাশাপাশি তার বন্ধু বান্ধব মিলে আমাকে হুমকি দিচ্ছে সরাসরি এবং ফেসবুকে। কিছুক্ষণ আগেও মেসেঞ্জারে তারই একটা বন্ধু আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আমি আপনাকে সে ফুটেজটা দিব। এবং আমার কাছে যে কল রেকর্ডটা আছে ফয়সাল রেজা আমাকে যে খুন করার জন্য যে হুমকিটা দিছে, আমি একটু রেকর্ডটা শোনাই, প্লিজ আপনারা একটু শুনেন। সে কল রেকর্ডে আমার মামাকে বলেছে যে যেহেতু আপনার ভাগ্নি ছাত্রদলের সেন্টারে নালিশ দিয়েছে, তো ছাত্রদলের সেন্টার সে তো জানে না, ও তো বেশ্যা। সে আমাকে এই শব্দটাকে উচ্চারণ করেছে আমার মামার সামনে, সে তো বেশ্যা, সে তো বুঝে না। তো যেহেতু সে আমার ক্যারিয়ার নষ্ট করে দিছে, ধ্বংস করে দিছে, তো তাকে আমি আজকে দিনের ভিতরে যেখানে পাবো রাস্তার উপরে মানে কুপায়ে কেটে ফেলবে, মেরে ফেলবে এবং টুকরো টুকরো করে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াবে। সে আমার লাশটা কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছে, টুকরো টুকরো করে আমাকে মেরে ফেলবে। যেহেতু তার ক্যারিয়ার নাকি ধ্বংস হয়ে গেছে, এজন্য সে আমাকে দুনিয়ার থেকে সরাই দিবে। আমার একটা প্রশ্ন মানুষের কাছে, সবার কাছে, অ্যাকচুয়ালি আমি রাজনীতি বুঝি না, আমি কখনো রাজনীতি করি না। প্রশ্ন হচ্ছে, রাজনীতি কি কারো পেশা হয়? রাজনীতি কি পেশা? রাজনীতি থেকে কি ইনকাম করার জন্য মানুষ রাজনীতিতে আসে? ফয়সাল রেজা আমার সাথে প্রায় এই 6 মাস হচ্ছে আমার থেকে আলাদা হয়ে গেছে। সে জুলাই পরের থেকে জুলাই পর্যন্ত সে আমার সাথে থাকছে। 2.5 বছর তাকে আমি সমস্ত খরচ দিয়ে রাখছি, তার তো কোনো ইনকাম নাই। সে একটা পয়সা ইনকাম করে না, সে মানুষের টাকায়। আমি না, আমি বিয়ে করার পরে প্রায় 2 বছর পরে জানতে পারি সে বিভিন্ন বয়স্ক মহিলাদের সঙ্গে 55 বছর, 60 বছর, লাভলি বেগম একটা আছে, 50 বছর আর একটা মহিলা আছে এমিলি, তারপরে রিনা নামে একটা মহিলা আছে। বাংলা কলেজের কতগুলো স্টুডেন্টের সাথে প্রত্যেকের সাথে সে ফিজিক্যালে যাবে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিবে, দিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তা চলবে। এটা তার বিজনেস, অনলি ওয়ান। তার চলা ইনকামের সোর্স হচ্ছে এই টাকাটা, আর কোনো ইনকাম তার নেই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সে আসলে ইনকাম করছে কিনা জীবনে কখনো। আর তারই একটা বড় ভাই শাহিন ভাই আছে, শাহিন ভাইয়ের একটা কল রেকর্ড আমি আপনাদেরকে দিব, 2টা রেকর্ড দিব। সেখানে সে অভিযোগ করেছে যে আমি আওয়ামী ফ্যামিলির মেয়ে বা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লোকজন দিয়ে তাকে ফাঁসাইছি। আদর সত্যি না, প্রত্যেকটা কথা মিথ্যা। এবং এখানে ফয়সাল রেজা সহ শাহিন ভাইয়ের ভিতরে যে কথা হয়েছে সেই কথাটা তারই বড় ভাই শাহিন ভাই আমাকে সেই রেকর্ডটা দিয়েছে। 2টা ফোন রেকর্ড, সে তার সাথে কথা বলে রেকর্ডটা সে আমাকে ফরওয়ার্ড করেছে। আমি আপনাদেরকে সেটা প্রমাণস্বরূপ দিলে, ফয়সাল রেজার সমস্ত অভিযোগ এখানে আছে। সে যে আমাকে ব্যবসায়ী বলছে, আসলে তো আমি তো না। আপনারা এই রেকর্ড 2টা নিয়ে প্লিজ একটু প্রচার করে দিন। আর আমাকে যে খুন করার হুমকি বারবার করে দিচ্ছে। অলরেডি আমি চাকরি করতে পারতেছি না, আমার চাকরি তো শেষ, আমি এখন চলবো কি দিয়ে? আমার তো চলার কিছু নাই। তো একটা মানুষ কতটা নিকৃষ্ট নির্মম হইলে এতটা মিথ্যা কথা সে বলতে পারে? একটা মেয়ে মানুষের নামে, একটা মেয়ের নামে কিভাবে বলতে পারে? যে মানুষটা তার দুঃসময়ে তার পাশে ছিল। শুধু সে তো একা না, তার মা, তার ভাই, তার বোন, পুরো ফ্যামিলি এখানে ইনভলভ। প্রত্যেকটা মানুষ আমার সাথে এখানে চালাকি করেছে। সে বলতেছে সে ফয়সাল রেজা আর মাসুদ রানা প্রামাণিক নামে বাংলা কলেজের আরেকজন সদস্য তার কমিটির, সে অভিযোগ করেছে যে আমি বিএনপির নামে বদনাম করেছি, সেদিন ছাত্র দলের সেন্ট্রালের নামে বদনাম করেছি, ছাত্র দলের নামে বদনাম করেছি। আসলে কি আমি কারো নাম সেদিন নিয়েছি? নেইনি। আমি একটা কথা বলেছি শুধু, যে ফয়সাল রেজা আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। একটাই কমপ্লেন আমার A to Z ছিল। আমি সেখানে বলেছি, আমি যখন ছাত্র দলের সেন্টার সভাপতি রাকিব ভাইয়ের কাছে নালিশ দিছি, রাকিব ভাই তো আমার ব্রিফ শেষ করার আগেই সে স্টেপ নিয়ে নিছে, তাকে বহিষ্কার করছে দল থেকে। বা আমি যাদের বিএনপি সিনিয়রদের সঙ্গে আমি যখন কথা বলেছি, রুল কবির রিজভী স্যার, ডক্টর জাহিদ স্যার, তারা সাথে সাথে আমাকে আশ্বস্ত করেছে যে বাবা আমরা এটা দেখতেছি, তুমি ওয়ারিড হয়ে না। এবং তারা এটাও বলেছে যে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, উনি বারবার বলেছে যে কোনো দুষ্কৃতিকারী আমাদের দলে ঠাঁই পাবে না। সেক্ষেত্রে আমি যেখানে আশ্বস্ত পেয়েছি এবং বিচার পেয়ে গেছি, সে দলের বিরুদ্ধে আমি কেন কমপ্লেন করব? আমি তো কোনো কমপ্লেন দলের বিরুদ্ধে করিনি। আরেকটা কথা সে উল্লেখ করেছে, তার এলাকার সিরাজুল মুন্সি, জাহিদ মামা, তারপরে ইয়াদ কাকা, ওরই গ্রামের ওরই বংশের বড় ভাই বেল্লাল মোল্লা আর অনু চেয়ারম্যান, ওর গ্রামের অনু চেয়ারম্যান, এই মানুষগুলোর নামে কমপ্লেন করেছে আমি নাকি টাকা দিয়ে তাদের ম্যানেজ করেছি। ইম্পসিবল।
এই মানুষগুলা যখন আমার কথাগুলো শুনছে যে আমার থেকে টাকা পয়সা নিচ্ছে, 2 বছর সংসার করছে, সংসার করে সে চলে গেছে, আমার সাথে সংসার করবে না, তখন এই মানুষগুলা তাদের মনুষ্যত্বের কারণে আমার পাশে দাঁড়াইছে। তারা তো তারই ভাই ব্রাদার, তারই এলাকার ছেলে, শহীদুল ইসলাম খান বাবুল, বাংলাদেশ কৃষক দলের সভাপতি। বাবুল ভাই রাজনীতি তারা করে, বাবুল ভাই খুব কাছের লোক এবং তারা ভাইটাল পজিশনে আছে বিএনপির এক একজনে। এমনকি গত বছর বাবুল ভাই ফয়সাল রেজাকে ডেকে সেগুন বাগিচা স্টার ম্যানশনে ডেকে একটা ল চেম্বারে ডেকে নিয়ে সবার সামনে ফয়সালকে থাপড়াইছে ধরে, যে তুই কি আর কোনোদিন ভালো হবি না, তুই এত বেয়াদব কেন, এত কমপ্লেন তোর কাছে কেন আসে। সে আরেক লোকের 5 লক্ষ টাকা এরকম মেরে খেয়েছে, সবার সামনে বাবুল ভাই এটা করেছে। তো যেখানে বিএনপিতে কোনো অন্যায়ের প্রশ্রয় নেই এবং তারই কেউ প্রশ্রয় দেয় নাই, বাবুল ভাই হইতে শুরু করে সিনিয়র কেউ তাদের প্রশ্রয় দেয় নাই, তাহলে আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে যাব? আমি বলিনি। আমি কোনো দলের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো সিনিয়র বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, আজও করতেছি না, আজও নেই। আমার অভিযোগ ফয়সাল রেজার বিরুদ্ধে। সে আমাকে খুন করার হুমকি দিচ্ছে এবং বারবার হুমকি দিচ্ছে। আমি রাস্তায় বেরোতে পারতেছি না, আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারতেছি না। আর সে যে অভিযোগগুলো করেছে আমার নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমি মামলা করিনি। আমি এখানে যে অভিযোগগুলো আসলে তার বিরুদ্ধে দিচ্ছি না, আমি সত্যিগুলো বলতেছি এবং আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিব। আমি এখন আপনাকে আমার এখানে কিছু ডকুমেন্টস দেখাই। তার সাথে আমার বিয়ে হয় হচ্ছে 28/3/2023 তারিখে। তারপরের থেকে আমরা একসাথে সংসার করি, একসাথে থাকি এবং ফয়সাল রেজা নিজের এনআইডি কার্ড দিয়ে বাসা ভাড়া নেয়। এখানে সে বাসা ভাড়ার স্টেটমেন্ট আছে, সে বাসার স্টেটমেন্ট আছে। আচ্ছা, তারপরে কি কারণে আমি জানি না, সে যখন চলে যাবে আমার থেকে, সে ডিসাইডেড অলরেডি, তখন সে আমাকে আমার অজান্তে সে ডিভোর্স দেয়। আমি জানি না ডিভোর্সটা পায় নাই, সে ডিভোর্সটা দিয়েছে 3/11/2024-এ সে ডিভোর্স দিয়েছে। ভালো কথা, ডিভোর্স দিয়েছে। এরপরে সে স্বেচ্ছায় আবার সে ডিভোর্স 1 মাস পরে উইথড্র করেছে। সেটার উইথড্রল তারিখটা হচ্ছে, সরি অন্ধকারে বোঝা যাচ্ছে না, 28/12 মেবি, অন্ধকারে বোঝা যাচ্ছে না। সে 1 মাস পরে ডিভোর্সটা উইথড্র করে সে আবার আমার কাছে আসে ডিসেম্বরে আসে। যখন তার বাংলা কলেজের কমিটি ঘোষণা হবে তখন ফয়সাল রেজা আবার আমার কাছে আসে এবং বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যে আমি যদি সুপারিশ না করি বা আমি যদি দলের সাথে কথা না বলি ওকে পদটা দিবে না। তো আমাকে সে ডিসেম্বরের 23 তারিখে সে 10-12 জন গুন্ডা পান্ডা, তারই বন্ধু বান্ধব, সে বলে বন্ধু বান্ধব ছোট ভাই, আসলে গুন্ডা পান্ডা নিয়ে বিকেলবেলা আমার বাসায় যে আমাকে জিম্মি করে, আমাকে মারধর করে, আমার ফোনটা পর্যন্ত সে সিজ করে, আমি কাউকে ফোন দিতে পারি নাই। সে 2 ঘন্টা আমার উপর টর্চার করছে, মারধর করছে, বাধ্য করছে রাকিবের সাথে কথা বলতে। আমাকে বটি নিয়ে আসছে কিচেন থেকে, আমার গলায় বটি ধরে জবাই করে দিবা আমাকে। কেন? আমি কি অন্যায় করছি? আমি তাকে বিয়ে করছি, সংসার করতে চাইছি, এটা কি অন্যায় হয়েছে আমার? আর সে এই যে এতগুলা মেয়ে মানুষের জীবন নষ্ট করে বেড়াচ্ছে, আর তার সাথে বন্ধু বান্ধবগুলা আমার ফেসবুক আইডিতে, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে, আমাকে মেসেজ পাঠাচ্ছে। আর তারই বন্ধু বান্ধব আমাকে যেখানে পাবে সেখানে মারার হুমকি দিচ্ছে। তাহলে আমি মাস্ক খুলে কোন সাহসে আপনাদের সামনে আসবো, মিডিয়ার সামনে আসবো? আমি কিভাবে ফেস দেখাবো আপনারা বলেন? যেখানে আমার জীবনের নিশ্চয়তা নেই, সে আমার ফেস দেখাতে কেন বলতেছে? আমি তো চোর না যে আমি ফেস দেখাতে পারবো না, ডেফিনেটলি পারবো। তাহলে আমার জীবনের নিরাপত্তাটা কে দিবে? তিনি যেমনটি দাবি করছিলেন তাকে আপনি জোরপূর্বক বিয়ে করেছিলেন এবং জোরপূর্বক আপনি তাকে কক্সবাজার ঘুরতে নিয়ে গেছিলেন, এই হিসাবে এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারাই বুঝেন একটা মেয়ে কিভাবে একটা পুরুষ মানুষকে জোর করে কক্সবাজার নিয়ে যায়, একটা পুরুষকে কিভাবে জোর করে বিয়ে করে? কেউ পারবে? কারো সাহস আছে আপনাকে টেনে এনে এখানে বিয়ে করে নিবে আপনি যদি কিছু না করেন? এটা কিভাবে সম্ভব? এখন সে যেহেতু গতকালকে বলেছে সে মানহানি মামলা করবে, তো আমার কাছে অথেন্টিক এভিডেন্স আছে, সে মানহানি মামলা করলে আমি ডেফিনেটলি কাউন্টার দিব। আপনি পার্টনারশিপ কথা বললেন না, পার্টনারশিপ এখন আপনি এটা নিয়ে আপনি কি বলছেন? এবং আমরা শুনেছি আপনি নিজে বলেছেন যে আপনাকে গুন্ডা পান্ডা দিয়ে মারধর করিয়েছে। হ্যাঁ, আমার বাসায়। আপনি মেডিকেল স্টেটমেন্ট নিয়ে আপনি মামলায় গেছেন কিনা? এবং না, আমি তখন মেডিকেল স্টেটমেন্ট নিতে পারিনি, কারণ সে সেদিনের থেকে টানা 2 সপ্তাহ আমার ফোনটা তার কাছে ছিল, ফোনটা আমি ইউজ করতে পারিনি, ফোনটা নিছে এবং সে আমার বাসা থেকেও বের হয়নি, আমাকে বাসা থেকে টোটালি সে বের হতে দেয় নাই। আমি মামলা করতে পারি না। আমি মেডিকেলে, যদি আমার গায়ে জখম না থাকে আমি মেডিকেলে কিভাবে যাব? যখন আমার গায়ে দাগগুলো মিশে গেছে, এখানে হালকা একটু দাগ আছে, এটা দেখতে পারেন আপনারা,
হালকা কাটা দাগটা আছে। তখন সে আমার বাসা থেকে বের হয় এবং ওর মা আমাকে বারবার ফোনে আশ্বস্ত করে যে বাবা আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে, আমি নিজে থেকে বাসা নিয়ে দিব, তুমি ওই বাসাটা ছেড়ে দাও, আমি বাসা নিয়ে দিব মিরপুরে। ফয়সাল রেজা বলছে মিরপুরে বাসা নিবে, তোমরা একসাথে সংসার করো, আমরা তোমাকে স্বীকৃতি দিচ্ছি। এই কথা বলে সে 3 মাস পরে ঢাকায় আসছে। তখন এই যে একজন কর্নেল সাহেবের সে একটা স্টেটমেন্ট ওখানে দেখাইছে, উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। কর্নেল সাহেবকে মূলত আমি এখানে ইনভলভ করিয়েছি। যখন আমি কোথাও বিচার পাচ্ছি না, কর্নেলের সাথে আমার কোনোভাবে, কর্নেল ফয়সাল সাহেব, উনি তখন ছিলেন, এখন উনি চিটাগাং পোস্টিং হয়েছেন গত 1-2 মাস আগে। তো আমি ওনাকে আমি ডেফিনেটলি শ্রদ্ধা করি, সম্মান করি এবং ওনার প্রতি সম্মান রেখে আমি বলতেছি, ওনার বাসায় মিটিং হলো, প্রথম মিটিং যেদিন হলো, তো ওই 10 লক্ষ টাকার বেশি ফয়সাল আমাকে দিতে রাজি না। সে তো আমার থেকে টাকা নিছে, অনেক টাকা, ব্যবসা পারপাস নিছে। তাকে আমি প্রায় 2.5 বছরের বেশি একটা পুরুষ মানুষের সমস্ত খরচ আমি বেয়ার করছি, বাসা ভাড়া, থাকা খাওয়া, তার পকেট খরচ, তার শপিং, তার ট্রিটমেন্ট, সবই তো আমার উপরে। তারপরে সে ক্যাশ টাকা নিয়েছে, সে আমার গোল্ড চুরি করেছে, সে টাকা, আমার কোম্পানি টাকা চুরি করেছে, যেহেতু আমি রিয়েল এস্টেট জব করি, আমার ঘরে কোম্পানি টাকা ছিল 5 লক্ষ টাকা, সেটা কল রেকর্ড দিব আমি আপনাদেরকে। ভোর রাতে পালাইছে এগুলা নিয়ে। আমি সবকিছু মিলে যখন কর্নেল সাহেবকে বিচার দিলাম, সে ওই দিন যে বলল, এবং সে যে নিচে টাকা, প্রত্যেকটা কল রেকর্ডে প্রমাণ আছে সে যে টাকা নিছে আমার থেকে। কর্নেল সাহেবকে বলতেছে যে ভাই আমি এই 7 লক্ষ টাকা ওরে দিব, ওর থেকে নিছি ধার সেই পারপাস, আর হচ্ছে কাবিনে 3 লক্ষ টাকা, এর বাইরে কোনো টাকা দিতে পারবো না, মানে সে সংসার করবে না। তখন আমি ভাইকে, যখন কর্নেল সাহেবকে বোঝায় বললাম যে ভাই আমি তো একটা মেয়ে, আমি কি বারবার বিয়ে করব, কেন আমি সংসার করতে পারবো না, সে কেন করবে না, রিজনটা কি সংসার না করার, সে তো বলবে। সে কোনো রিজন দেখাইতে পারে না, সে তার রাজনীতি করবে, রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে, যে কারণে সে সংসার করবে না, তার একটাই রিজন, রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে, সে সংসার করবে না। তো ওই দিন কিভাবে বলতে পারেন যে তার হচ্ছে রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, এই জন্যই সংসার করবেন, এছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা? না, আর কোনো কারণ নাই, না না, আর কোনো দ্বন্দ্ব নাই, কোনো কারণ নাই। আজকের সংবাদ সম্মেলনে তো আপনার প্রাণনাশের হুমকি নিয়ে, হ্যাঁ, এখন আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন এটা বুঝতে আমি তো সেদিনও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়েছি এবং বিএনপি ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে আমি আমার লাইফের নিরাপত্তা চেয়েছি সেদিনও। আমি আজকেও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি। আইনি পদক্ষেপ আমি ডেফিনেটলি নিব, কারণ এখন আমি নিতে বাধ্য, না হলে তো আমি, সে অন্যায় করে সমস্ত ডকুমেন্টস, কল রেকর্ডগুলি আমার কাছে আছে, তারপরে সে মিথ্যা অপবাদ আমাকে দিয়েই যাচ্ছে এবং আমাকে সে মারধর করা, মেরে ফেলবে সরাসরি, এটাও বলছে যে আমাকে মেরে সে ড্রেনের ভিতর লাশ লুকাই ফেলবে, আমার লাশ কেউ খুঁজে পাবে না। এ কথায় ফয়সাল রেজা নিজের মুখে বলছে, প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে। আমি থানায় জিডি করেছি, পল্টন থানায় আমার জিডি করা আছে, আমি জিডি কপি ওখানে নিয়ে এসেছি, জিডি করা আছে এবং আমি এর এগেইনস্টে মামলা করব, কারণ আমাকে এখন বাঁচতে হবে। দেখেন, ফয়সালের অভিযোগ তো সীমা নেই। একজন প্রতারক ভণ্ড যখন অভিযোগ করে, সে মিথ্যা বলতে তো দ্বিধা করে না। আমি তো আপনাকে প্রত্যেকটা কথা প্রমাণ দিচ্ছি, তাই না? সে যে কাবিননামাটা দেখাচ্ছে, সে যে ছবিগুলা দেখাচ্ছে, আমি তো কাবিননামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি, আমি ওই কাবিননামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে আসলে এটা সত্যি নাকি ভুয়া। সে যে কাবিননামাটা আপনাদের দেখাইছে, ওটা তো ডকুমেন্টস আছে না, ওটা আমি দেখতে চাচ্ছি। আপনাদের যখন বিয়ে হয়েছে তখন কি পারিবারিকভাবে হয়েছে নাকি আপনারা নিজেরা? এটা আমাদের পারিবারিকভাবে বলতে ফয়সালের এলাকার লোকজন ছিল, যাদের এখানে তাদের সাইন আছে, সাক্ষী ছিল, সেগুলি আছে। আর আমার ছোট কাকা ছিল, আমার মামা ছিল, আমার চাচাতো ভাই বোন তারা ছিল। বিষয়টা এরকম।